বোম্বার্ডিয়ার গ্লোবাল 7500 রেঞ্জ মডেলের বিলাসবহুল প্রাইভেট জেট, যার গায়ে গোটা গোটা রাশিয়ান অক্ষরে অঙ্কিত দ্য শ্যাডো মনস্টার। সফেদরঙা মেঘেদের রাজ্যে আধিপত্য নিয়ে উঠছে জেটটি। পাইলট দুজন বড্ড মনোযোগী। ককপিটে দক্ষ কায়দায় চালাচ্ছেন কন্ট্রোল ইয়ক। ককপিটের ঠিক পেছনে অবস্থিত ছোট্ট গ্যালি, সেথায় টুকটাক শোর তুলে কর্মে মত্ত দক্ষ শেফ। তার ঠিক বাইরে প্রশস্ত মূল কেবিনের আরামদায়ক আসনে গায়ে দিয়ে বসে আছে মাহি। রমণীর পেলব মুখখানায় জমেছে রাজ্যের আধার। হাত দুটো আলগোছে বেঁধে রাখা বুকের সনে। ক্ষুদ্র মাথাটা সামান্য কাত করে রাখা। চোখ দুটোর অনিমেষ দৃষ্টি গিয়ে ঠেকেছে জানালার বাইরে। সম্মুখেই একখানা পালিশ করা কাঠের ছোট্ট টেবিল, সেথায় সযত্নে সাজিয়ে রাখা খাবার দাবার। পাশে ক্রিস্টাল গ্লাস, মোমবাতি স্ট্যান্ডে জ্বলছে ব্লু লাইট পারফিউম ক্যান্ডেল। তাহতে ব্যাপিত স্যান্ডেলউডের সুবাসে জুড়িয়ে যাচ্ছে তনুমন। সপ্তদশী নির্বিকার। খাবারগুলো ঠান্ডা হয়েছে অবহেলায়, তবুও তার উদ্বেগ নেই সেসবে। ক্ষণে ক্ষণে বুক চিরে বার করছে দীর্ঘ নিঃশ্বাস। অন্তকোণ ব্যস্ত অনিশ্চিত জীবনের হিসেব মেলাতে। মূল কেবিনের ঠিক বাপাশে সম্পূর্ণটা জুড়ে বানিয়ে রাখা মিনি বার কাউন্টার। ডিসপ্লেতে স্বচ্ছ ক্রিস্টালের গ্লাস। রেফ্রিজারেটরে সাজিয়ে রাখা সারি সারি পানীয়, বিদেশি অ্যালকোহল। পার্শ্ববর্তী শেলফে বোঝাই করে রাখা বিভিন্ন শুকনো স্ন্যাক্স। কাউন্টারের সম্মুখে বিছিয়ে রাখা একখানা কাঠের টুল, সেথায় দাম্ভিক কায়দায় বসে আছে মুগ্ধ। এক হাতে ধরে রাখা রেড ওয়াইনের কালচে সবুজ বোতল, অন্য হাতের তর্জনী এবং মধ্যমার ফাঁকে আটকে রাখা জ্বলন্ত কুর্স নিকারাগুয়ান সিগার। মুখ ভর্তি করে মাদক গিলছে রুড মানব। মাঝে মধ্যে লম্বা লম্বা টান বসাচ্ছে সিগারের শেষ ভাগে। তার ক্ষীণ সরু দৃষ্টি কেমন নিষ্পলক ভঙ্গিতে আটকে আছে অদূরে বিষণ্ণ চিত্তে বসে থাকা মাহির পানে। রমণী ভুলক্রমেও তাকাচ্ছে না এদিকে। হয়তো বেয়াদব লোকটার সঙ্গে চোখাচোখি হবার ভয়েই এহেন উদ্বেগ তার। মুগ্ধ থামল। রেড ওয়াইনের সম্পূর্ণ বোতল শূন্য করে থামল সে। নীরবে নিভৃতে পরক্ষণেই ধারালো দাঁতের রুষ্ট চাপায় পিষ্ট করল নিজের পিয়ার্সিং করা নিম্নাংশের ঠোঁট। পেট উগড়ে একখানা লম্বা ঢেকুর তুলে অত্যন্ত শান্ত অথচ ভরাট গলায় ডাকল, সিগনোরা। কপাল কুঁচকায় মাহি। তিক্ত বিরক্তিতায় মুখটা ঘুরিয়ে রাখল আরেকটু। যুবকের শীতল দৃষ্টি তার নির্বিকারে দেখে গেল। হাতে থাকা শূন্য বোতলটা কাউন্টারের উপর শব্দ করে তুলে রেখে পরপরই আরেকটা স্ট্রং হুইস্কির বোতল নিল হাতে। ধারালো দাঁতের চাপায় বোতলের ক্যাপটা আটকে রেখে একটানে তা খুলে এনে অন্যত্র ছুঁড়ে ফেলে মুগ্ধ। রয়ে শয়ে উঠে দাঁড়ালো বসা ছেড়ে। পায়ে গতি টেনেছে মহাশয়, এগোচ্ছে সপ্তদশীর পানে। তা বোধহয় শঙ্কায় একটু আধটু টের পেল মাহি। তড়িঘড়ি করে ক্ষুদ্র বদনখানি সিটিয়ে দিল জানালার দ্বারে। যুবক গম্ভীর, মুখ ভর্তি তরল নিয়ে নাড়াচ্ছে কণ্ঠার উঁচু হাড়। পায়ের গতি মাহির সন্নিকটে এসে থামতেই বলিষ্ঠ মানব ঘটায় আরেক কাণ্ড। কোনরূপ বলা কওয়া ছাড়াই তখনই নিজের পাহাড়সম দেহটা এলিয়ে দিল মেয়েটার পাশে। এহেন অতর্কিত কাণ্ডে খানিক দুলে ওঠে মাহি। তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে তিক্ত বিরক্ত মেজাজে তাকায় মুগ্ধর পানে। দাঁত খিচে বলে ওঠে, ভালো মতো বসতে পারেন না অভদ্রলোক? যখন তখন গায়ের শক্তিটুকু দেখাতেই হবে, তাই না? বক্র হাসি ঝুলল মুগ্ধর বাদামি ওষ্ঠপুটের রেখায়। মেয়েটাকে আরেকটু জ্বালাতে ইচ্ছে করে নিজের দেহখানা টেনে আনে আরও কাছে। এরূপ কাণ্ডে মহাবিরক্ত মাহি। শক্ত মুখে চোয়াল নাড়াল তখনই। আবারও শুরু করলেন আপনার অসভ্যতাম। আশেপাশে কতগুলো সিট ফাঁকা পড়ে আছে। আপনার দৈত্যের মতো দেহটা সেখানে গিয়ে মেলে দিন না।
তা না করে কেন শুধু শুধু আমার দিকে চেপে বসছেন? মুগ্ধ নিরুত্তাপ, ঠোঁটের কোণে সিগার চেপে টানল জোরালো নিঃশ্বাস। মুখ ভর্তি সিগারের কলুষিত ধোঁয়া নিয়ে থম মেরে বসে রইল 2 পল। অতপর দৈবাৎ শক্তিতে আনমনেই কাত হলো তার ঘাড়। তীক্ষ্ণ দৃষ্টিজোড়া সহসাই তাক হলো মানবীর পেলব মুখ পানে। অতপর ঠোঁটের কোণে শ্লেষাত্মক ভাবভঙ্গি ফুটিয়ে মুগ্ধ আচমকাই ফু দিয়ে বসল মাহির মুখের উপর। তখনই সিগারের উৎকট গন্ধে নাকমুখ কুঁচকে আসে বেচারির, গুলিয়ে ওঠে গা। তড়িঘড়ি করে মুখটা অন্যত্র ঘুরিয়ে তাকালো মাহি। দম খিচে ঝাঝালো কণ্ঠে আওড়ালো, অসভ্য জানোয়ার লোক একটা, কবে যে মুক্তি পাবো আমি। সহসাই গা দুলিয়ে তাচ্ছিল্যের হাসিতে ফেটে পড়ে মুগ্ধ। হাসতে হাসতে চুমুক বসায় হুইস্কির বোতলে। অল্প একটু তরল গিলে আনমনেই বলে ওঠে, এক উপরওয়ালা বাদে তোকে আমার কাছ থেকে কেউই মুক্ত করতে পারবে না বান্দির মেয়ে, ইভেন তোর মৃত্যুও না। নাকমুখ কুঁচকে বসে আছে মাহি, তাকাচ্ছে না মুগ্ধর দিকে। তা বোধহয় সহ্য হলো না মুগ্ধর। সহসাই ডান হাতখানা বাড়িয়ে দিল সপ্তদশীর লতানো কোমরে। সেথায় হাতের আদলে একখানা শক্ত বেষ্টন তৈরি করে হ্যাঁচকা টানে মেয়েটাকে টেনে আনলো বড্ড কাছে। খানিক বাদে নিজের দৃঢ় চোয়ালটা আলতো করে ঠেকালো মাহির মসৃণ কাঁধে। অত্যন্ত প্রশান্তিময় কণ্ঠে শুধালো, খাবার খাচ্ছিস না কেন সিগনোরা? ঝাঁজ ল্যাপটালো মাহির মুখে, কণ্ঠায় বাড়ল তেজ। খ্যাক খ্যাক করে বলে উঠল, খাবো না আমি এসব। অলিভ অয়েলে কী সব ঘাস পাতা রেঁধেছে, দেখে মনে হচ্ছে আমাকেই গিলে খাবে এরা। নিয়ে যেতে বলুন এসব সেদ্ধ ঘাস পাতা। এগুলো খেয়ে নিজের অত সাধের জিহ্বার মানসম্মান নষ্ট করতে পারবো না আমি। সহসা দুষ্টু হাসির প্রলেপ ছড়ালো মুগ্ধর ঠোঁটের কোণে, দৃষ্টিজোড়া অর্ধনিমীলিত। সপ্তদশীর কোমর বরাবর চেপে রাখা হাতখানার জোর বাড়ালো রুড মানব। আঙুলগুলো খামচে ধরল রমণীর জামার একাংশ। তার বাঁ হাতে তখনও হুইস্কির বোতল চেপে রাখা। রয়ে শয়ে বোতলের মুখটা কেমন আলগোছে বেঁকে এলো মেয়েটার গায়ের উপর। ঠিক পরপরই মাদকীয় তরলটুকু জলপ্রপাতের ন্যায় রমণীর কাঁধ হতে গড়িয়ে নামল বদনের একপাশে। এরূপ কাণ্ডে স্থবির মাহি। সর্বাঙ্গ কাঁপছে ক্ষণে ক্ষণে। বুকের ওঠানামার গতি বড্ড জোরালো তার। চোখ দুটো ঢেকেছে নিজেদের পর্দায়। ওদিকে যুবক অস্থির বোধ হয়। মস্তিষ্ক জুড়ে কেবল চলছে অবাধ্য আচ্ছন্নতা। কাচের বোতলটা পরিপূর্ণরূপে শূন্য হতেই তা অস্থিরতায় অদূরের কাউন্টারের গায়ে ছুঁড়ে ফেলে মুগ্ধ। মুহূর্তেই ঝনঝনিয়ে চূর্ণ বিচূর্ণ হলো অবহেলিত বোতলটা। রুডমানব এবার খানিক বেঁকে বসল। বাঁ হাতের আগ্রাসী থাবায় আচমকাই টেনে ধরল সপ্তদশীর কাঁধ ঢাকা কাপড়টুকু। এদিকে প্রস্তরখণ্ডের ন্যায় দৃঢ় মানবিক অনুভূতিশূন্য চাদরে মুড়েছে তার অভিব্যক্তি। রুডমানবের হাত থেকে নিজেকে ছাড়ানোর বিন্দুমাত্র ব্যর্থ প্রয়াস নেই তার মধ্যে। মুগ্ধ মত্ত নিজ কাজে। আগ্রাসী থাবার জোরে ছিঁড়েছে রমণীর কাঁধ ঢাকা কাপড়ের অংশটুকু। উন্মুক্ত হয়েছে মাখনের ন্যায় মসৃণ কাঁধ। সহসাই ঠোঁট কামড়ে কান্না সংবরণ করল মাহি। ঘৃণ্য চিত্তে মুখ ঘোরালো অন্যত্র। বিপরীতে রমণীর মসৃণ কাঁধ হতে চোয়ালটা কেমন নড়ে উঠল মুগ্ধর। সেথা এবার পরশ ল্যাপটালো তার তীরের ফলার ন্যায় খাড়া নাকের ডগাটার। গভীর থেকে গভীরতর হচ্ছে সে স্পর্শ, যে স্পর্শের গভীরতায় অনিচ্ছা সত্ত্বেও কেঁপে উঠছে মাহি। স্পষ্ট টের পাচ্ছে মানবের বেপরোয়া অস্তিত্ব। মুগ্ধ ঘোর আচ্ছন্নতায় ডুবেছে যেন। 2 হাতে মেয়েটাকে পাশ দিয়ে জড়িয়ে ধরে দাঁত বসালো মসৃণ কাঁধে। তৎক্ষণাৎ ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে ব্যথাতুর ধ্বনি বেরিয়ে এলো সপ্তদশীর। তা কর্ণকুহরে পৌঁছালেও থামেনি মুগ্ধ। উল্টো কণ্ঠে ঢের আচ্ছন্নতা ঢেলে আওড়ালো,
ঘাস পাতা না খাস, তবে চর্বিযুক্ত ভীষণ টেস্টি কিছু দিলে খাবি সিগনোরা। সহসা ঘোর ভাঙল মাহির। কপালের চামড়ায় ভাঁজ পড়ল স্বনিগ্ধ। সেই স্বনিগ্ধতার ছাপ বোধহয় কণ্ঠাতেও নামল তার। আর সেই টেস্টি কিছুটা কি? মুহূর্তেই রমণীর কাঁধ হতে মুখ তুলে মুগ্ধ। চোখ দুটো ক্ষীণ করে নিয়ে শক্ত হাতে আঁকড়ে ধরল সপ্তদশীর চোয়াল। অতঃপর মুখটা ঘুরিয়ে আনলো নিজের দিকে। মুখাব্বয়ে সে কি দুষ্টু ভাব ফুটিয়ে চোখ টিপে আওড়ালো, এই যে আমি, ভীষণ টেস্টি, তুই চাইলে টেস্ট করে দেখতে পারিস। তরাক দৃষ্টে অগ্নি লেপ্টালো মাহির। দাঁতগুলো শব্দ তুলল কটমট। ক্ষুদ্র পেলক মুখখানায় দেখা গেল রাগের পরিতুষ্টি। দুই হাতে তখনই রুডমানবের রুক্ষ বক্ষ ভাঁজে সজোরে ধাক্কা দিয়ে মানবী কেমন গজগজ করতে করতে শুধালো, অসভ্য লোক, আমার এতটাও কুদিন আসেনি যার জন্য আপনার মতো ষাঁড়কে গিলতে হবে। হতবম্ব বনে গেল মুগ্ধ। বিস্ময়ে দূরত্ব বাড়ল দুই ঠোঁটের। কণ্ঠেও বোধহয় ফুটে উঠল হতবাকতার ছাপ। ওয়েট ওয়েট, আর ইউ ট্রাইং টু সে আমি ষাঁড়? তৎক্ষণাৎ প্রতি উত্তর দিল না মাহি। গম্ভীর মুখে নির্বিকারে উঠে দাঁড়ালো বসা ছেড়ে। দৃষ্টি তাক করল অদূরে। সেথায় দৃশ্যমান হলো একখানা ভিন্ন দরজার। মাহির কৌতূহলী মন। যুবক কাঙ্ক্ষিত প্রশ্নের সঠিক উত্তরের অপেক্ষায় অপেক্ষায়িত জেনেও সে ঠোঁট নাড়িয়ে সন্দিহান কণ্ঠে আওড়ালো, ওদিকে কিসের দরজা ওটা? রুডমানব চোয়াল শক্ত করল তৎক্ষণাৎ। এক ঝটকায় মাহির বাহাতে নরম তুলতুলে কবজি সন্ধি আটকে ধরে খানিক ঝাঁকিয়ে চিরবির কণ্ঠে শুধালো, তোকে যা জিজ্ঞেস করেছি আগে তার উত্তর দে। তুই কি আমায় মুখের উপর ডিরেক্টলি ষাঁড় বললি? শান্ত মাহি। অবিশ্বাসের ন্যায় আলগোছে হাত উঠিয়ে রাখল রুডমানবের সদ্য ক্লিনশেভ করা দৃঢ় চোয়ালে। ঠোঁটের কোণে আচমকাই ফোটালো এক চিলতে মুচকি হাসির রেশ। এহেন কাণ্ডে যার পণ্ডাই হতবাক মুগ্ধ। বেভুলার ন্যায় ভুলে বসল দিন দুনিয়া। ছেড়ে দিল নিজের রূঢ় ভাবস্রোত। অজান্তেই আলগা হলো তার শক্ত হাতের মুঠো। মাহি নিস্পৃহ। আগের মতো মুখভঙ্গি বজায় রেখে অত্যন্ত নরম কণ্ঠে শুধালো, বলুন না বিস্ট, ওদিকে কি আছে? এক অদৃশ্য মোহজালে আটকা পড়েছে মুগ্ধ। পোষ্যের ন্যায় হুট করেই পোষ মানল সপ্তদশীর। এক বাক্যেই প্রত্যুত্তর করল, প্রাইভেট স্যুট, মানে বেডরুম। ফের চমৎকার হাসল মাহি। যেই হাসিতে মুহূর্তেই অন্তঃকোণের কোণে এক জায়গায় চিনচিন করে উঠল মাফিয়া বিস্টের। মস্তিষ্ক হলো নড়বড়ে। পাহাড় সম দেহে নামল উদ্ভট অসারতা। মানবী কেমন পা বাড়ালো সেদিকে। পেছন থেকে তার কবজি সন্ধিতে টান বসালো মুগ্ধ। হতবুদ্ধির ন্যায় আওড়ালো, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস সিগনোরা? মাহি তৎক্ষণাৎ পিছু ঘুরল না। রয়ে শয়ে ঘাড় বাঁকায় সামান্য। ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে আলতো করে শুধালো, একটু ফ্রেশ হয়ে আসছি, আপনি বসুন, একটু পরেই ডেকে নেব আপনাকে, ওকে? ভীষণভাবে পোষ মেনেছে রুডমানব। হতবিহলের ন্যায় ঘাড় কাত করল। ছেড়ে দিল রমণীকে। এই সুযোগটা বড্ড দক্ষতার সঙ্গে কাজে লাগায় মাহি। তড়িঘড়ি করে প্রাইভেট স্যুটের পানে এগিয়ে এসে দুই হাতে নব ঘুরিয়ে ঢুকে পড়ল কক্ষে। অতঃপর দরজাটা আলগোছে লাগিয়ে দিল ভেতর থেকে। লকে খানিকটা শব্দ হলো তখন, লাগলো বড্ড জোরালো। সেই শব্দে খানিক বিচলিত হলো মুগ্ধ। মেয়েটা আবার ভুল করে নিজেকে লক করে ফেলল না তো? এহেন ভাবনায় তড়িঘড়ি করে ছুটে আসে মুগ্ধ। দরজার নবটা অনবরত ঘোরাতে ঘোরাতে চাপড় বসালো কাঠের দরজার গায়ে। কণ্ঠে অস্থিরতা ঢেলে শুধালো, পিচ্চি, পিচ্চি, দরজাটা লাগিয়ে দিলি কেন? গেটটা খোল। তুই কি ভুল করে আটকা পড়ে গিয়েছিস? ওপাশ নিস্তব্ধ। মুহূর্তেই উদ্বেগী হলো মাফিয়া বিস্ট।
তৎক্ষণাৎ ছুটে এসে সিটের পাশের কাঠের প্যানেলে রাখা কালো স্যাটেলাইট ফোনের রিসিভারটি তুলে ঠেকালো কানের পাশে। কয়েক সেকেন্ডের মধ্যেই সংযুক্ত হলো লাইন। শুটে থাকা ফোনটা রিসিভ হতেই রুডমানবের অস্থির কণ্ঠ একনাগাড়ে আওড়ায়, সিগনোরা, সিগনোরা, আর ইউ ওকে? তুই ভেতরে আটকা পড়ে গিয়েছিস নাকি? দেখ, দেখ, একদম ভয় পাস না, ওকে? আমি আছি তো, আমি এক্ষুনি আসছি। তুই একদম ভয় পাবি না, ওকে? অস্থির যুবকের কথাটা শেষ হবার ঠিক পরপরই ফোনের ওপাশ থেকে ভেসে এলো সপ্তদশীর রুড কণ্ঠ। এত নাটক করতে হবে না আপনার। আমি স্বেচ্ছায় দরজা লাগিয়েছি, যেন আপনার কাছ থেকে দূরে থাকতে পারি, একা থাকতে পারি। আপনার সান্নিধ্য আমার অসহ্য লাগে। এটা মুখ ফুটে বললেও যেহেতু কাজ হয় না, তাই হালকা ড্রামা করে চলে এসেছি। থমকায় মুগ্ধ, ডুবল বেঘোরে। পথিমধ্যে কল কেটে দেয় সপ্তদশী। অথচ রুডমানব ঠায় দাঁড়িয়ে আছে। তার বলিষ্ঠ হাত দুটো হুট করেই কাঁপছে, পা দুটোর শক্ত হাত টলমল। সেথায় বেশিক্ষণ ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না মুগ্ধ। হুট করেই দাম্ভিকতার পাহাড় ভেঙে গুড়িয়ে পড়ল প্রশস্ত সিটের গায়ে। কনক্রিটের আস্তরণে বন্দি থাকার হৃদয়টা বোধহয় কিছুক্ষণ আগেও রমণীর একটুখানি স্পর্শে পুলকিত হয়ে বেরিয়ে আসতে চাইছিল, অথচ এখন সেথায় ফের নামল অমাবস্যা, ঘোর অমাবস্যা। অন্য সময় হলে হয়তো রুডমানব তেজ দেখাত, রাগে ফেটে পড়ত। অথচ এবার তার উল্টোটাই ঘটল যেন। সে কি আঘাত পেল? অন্তঃকোণে চোট লেগেছে তার? সুদর্শন মুখখানা অমন ফ্যাকাশে হয়ে গেল কেন? বাদামি ঠোঁট দুটো হুট করেই বিড়বিড়ালো, মিথ্যে, অভিনয়, আবেগ নিয়ে অভিনয়। নিজের কার্যসিদ্ধির জন্য সামান্য অভিনয় কি করে করলি বান্দির মেয়ে? তবে কি আমি ভুল ছিলাম তোর সম্বন্ধে? বিশ্বাসঘাতকের ওরসে সবসময় বিশ্বাসঘাতক জন্মায় না। কথাটা কি আবারও ভুল প্রমাণিত হলো? তুই সত্যিই তবে শিখে গেলি অভিনয় করা? কলকাতার শোভাবাজার, সন্ধ্যা প্রায় হলো বলে। জমিদার বাড়ির সুবিশাল সদর দরজা ঠেলে ভেসে আসছে ভারী ডিজেলের ইঞ্জিনের গম্ভীর গড়গড় গর্জন। জমিদার বাড়ির নীরবতাকে গ্রাস করেছে এহেন তীব্র শব্দ। তখনই অন্দরমহল ছেড়ে গটগটিয়ে বেরিয়ে আসেন গৃহকর্তা হিমাংশু রায়। গায়ে জড়ানো একখানা সফেদ রঙা কুর্তা, পরনে ধুতি। গম্ভীর অভিব্যক্তি বজায় রেখে পা দুটো বাড়িয়েছেন মধ্যবয়স্ক। বাড়ির সুদূর পথ ধরে বিশাল ফাঁকা অঙ্গনে এগোতে এগোতে কণ্ঠ উঁচিয়ে জিজ্ঞেস করল, এসব কি হচ্ছে এখানে? গেটের বাইরে এত ট্রাক কিসের? তৎক্ষণাৎ কোত্থেকে যেন ছুটে এলেন মালি সাহেব। ভয়জড়িত কণ্ঠে নতজানু হলেন খানিক। কর্তাবাবু, ট্রাক ভর্তি কইরে কাপড় চোপড় এসেছে। ভরকান হিমাংশু রায়। দৃষ্টিতে বিভ্রান্তি লেপ্টে তাকালেন মালির পানে। বিস্ময়াবিষ্ট কণ্ঠে অস্ফুটে আওড়ালেন, কি? কিসের কাপড়? কে এনেছে এত কিছু? তা তো কইবার পারিনে কর্তাবাবু। তাদের জিজ্ঞেস করলে যদি জানা যায়। তাহলে দাঁড়িয়ে দেখছিস কি? যা, গিয়ে জিজ্ঞেস কর কে আনলো এত কাপড় চোপড়। কর্তার এহেন আদেশে পরমুহূর্তেই পগার পার হলেন মালি সাহেব। কাঁধে ঝুলিয়ে রাখা মলিন গামছাটা দুই পাশ দিয়ে আঁকড়ে ধরে ছুটলেন গেটের দ্বারে। ওদিকে হিমাংশু রায় অটল চেয়ে আছেন একদৃষ্টে। মালি কি যেন খুশুর খুশুর করছে ট্রাক ড্রাইভারের সাথে। ফেরার নামগন্ধটিও নেই। অতি আগ্রহে হিমাংশু রায় নিজে এগোলেন 2 কদম। পথিমধ্যে ব্যগ্র কায়দায় সম্মুখ হতে ছুটে এলেন মালি সাহেব। হাঁপাতে হাঁপাতে চেপে ধরলেন নিজের বুক। তা দেখে বিরক্ত হলেন হিমাংশু রায়। দাঁত খিচে ধমকে ওঠেন পরপরই, পরে হাঁপা, আগে বল কে পাঠালো এসব? নিজেকে কোনো মতে সামলালেন মালি। হাঁপাতে হাঁপাতেই বললেন,
অধীর দাদাবাবু। সহসা বিস্ফোরিত রূপ ধারণ করল গৃহকর্তার চোখ দুটো। অবিশ্বাসের ছাপ ফুটল মুখাবয়য়ে। অস্ফুট কণ্ঠে বেরিয়ে এলো, অধীর। আরে আস্তে ঢোকান মশাই, এত তাড়াহুড়ো করে কি করবেন বলুন তো? ময়লা যাতে না লাগে ওদিকে ধ্যান রাখেন। অন্দরমহলের প্রশস্ত অঙ্গন পরিপূর্ণ হয়েছে কাপড় চোপড়ের র্যাকের স্তূপে। তবুও যেন শেষ হলো না। বাইরে দাঁড়িয়ে আছে আরও দুটো ট্রাক। গম্ভীর মুখে সবটা দেখে যাচ্ছেন হিমাংশু রায়। তার বিচক্ষণী মস্তিষ্ক কিছুতেই বুঝে উঠতে পারছে না ঘটনা প্রবাহ। যে অধীর ১ নম্বরের নারী বিদ্বেষী, সেই অধীরই কিনা মেয়েদের এত এত কাপড় চোপড় পাঠিয়েছে। কিন্তু কেন? কার জন্য পাঠিয়েছে এসব? নিজের ভাবনায় মত্ত মধ্যবয়স্ক। ঠিক তখনই অন্দরমহলের দোতলা হতে ভেসে এলো কারো রিনরিনে উচ্ছ্বসিত কণ্ঠ। এত কিছু? এগুলো কার বাবা? তখনই ঘাড় উঁচায় হিমাংশু রায়। মেয়েকে দেখে ঠোঁটের কোণে ঝোলালেন জোরপূর্বক এক টুকরো হাসি। মেয়েটা কেমন ছুটন্ত প্রজাপতির ন্যায় করিডোরে ছুট লাগাল। ধূপধাপ শব্দ তুলে কাঠের সিঁড়ি বেয়ে নেমে এলো নিচে। নির্মল পা দুটো তার অতি দ্রুততার সাথে বাবার সন্নিকটে এসে দাঁড়ালো। কৌতূহলী মেজাজে ফের প্রশ্ন ছুড়ল, বললে না বাবা, এসব কি? এত কাপড় চোপড় কার জন্য এসেছে? হিমাংশু রায় খানিক মৌন রইলেন। অস্বস্তির জেরে বুকের কাছে আঙুল ঝুলিয়ে কেবল আওড়ালেন, অধীর পাঠিয়েছে। নীরুর কান দুটোর পাশ দিয়ে বোধহয় এক্ষুনি এক প্রকার ভোলতা ছুটে গেল। কেমন ভো ভো আকারে শোনালো কথাটা। হতবুদ্ধির ন্যায় তাকিয়ে থাকা সপ্তদোষী ফের অস্ফুটে জিজ্ঞেস করল, কে পাঠিয়েছে? বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন হিমাংশু রায়। দৃঢ়দৃষ্টে তাকালেন মেয়ের দিকে। নীরুর চোখ দুটোর কার্নিশে জমেছে মৃদু অশ্রু। কাঁপছে তার ক্ষুদ্র তনু। মধ্যবয়স্ক মেয়ের সুখে অন্ধ হলেন ফের। দুহাত উঠিয়ে আলগোছে রাখলেন মেয়ের গালে। অতঃপর বেশ ঠান্ডা গলায় শুধালেন, অধীর পাঠিয়েছে তোর জন্য। হৃদয় কোণে দোল লাগল সপ্তদোষীর। এক টুকরো প্রাপ্তির স্পর্শে ভেঙে এলো ক্ষুদ্র তনু। চোখ দুটো বাঁধ ভাঙল ইতিমধ্যেই। হিমাংশু রায় কেবল চেয়ে দেখলেন মেয়ের খুশি। তার চোখ দুটো কেমন ছলছল করছে। তবে তা কেন? তা হয়তো বড্ড অজানা। রাত ৮:৩৫। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ব্যস্ত রানওয়েতে ১০ মিনিট হলো ল্যান্ড হয়েছে দ্য শ্যাডো মনস্টারের প্রাইভেট জেট। এয়ারক্রাফটে সিঁড়ি বেয়ে সগৌরবে নামছে মাফিয়া বিস্ট। নিজের সেই চিরচেনা খোলসে। গায়ে কালো রঙা ওভারকোট, ভেতরে কালো শার্ট, মুখ ঢাকা কালো রঙা ফুল মাস্কে, মাথার উপর কালো রঙা গোলাকার টুপি। ২ হাত পকেটে গুজে রাখা তার। মাস্কের উপর দিয়ে ঠোঁটের ফাঁকে গুজে রাখা জ্বলন্ত সিগার। পিছু পিছু নামছে মাহি। ভীত সন্ত্রস্ত কদম তার। এদিক ওদিক তাকাচ্ছে সতর্ক দৃষ্টে। অন্যমনস্ক হয়ে নামার দরুন আচমকাই রমণী খানিক হোঁচট খেল সিঁড়ির উপর। কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরুলো মৃদু চিৎকার। আশ্চর্য! মেয়েটার অমন চিৎকার শুনেও ফিরে তাকায়নি মুগ্ধ। উল্টো নির্বিকারে এগোচ্ছে সম্মুখে। মাহি তড়িঘড়ি করে নেমে এলো। দ্রুততার সাথে কদম মেলাতে চাইল রুডমানবের সাথে, কিন্তু বালাইসার। লোকটার পায়ের যা গতি, তা যেন ধরাছোঁয়ার বাইরে। মাহি কোনো প্রকার হাঁটতে লাগল। মাত্র কয়েক মিনিট হাঁটার পরপরই মুগ্ধ নির্বিকারে গিয়ে উঠে বসল আগে থেকেই প্রস্তুত করে রাখা হেলিকপ্টারে। তা দেখে থমকায় মাহি। হেলিকপ্টারে চড়তে গেলে ভীষণ ভয় হয় তার। উঠতে গেলে হোঁচট খায় বারবার। সপ্তদোষী দাঁড়িয়ে রইল কিয়ৎক্ষণ। অস্থিরতায় কসলাচ্ছে হাত। ঠিক তখনই মুগ্ধ নীরবে নেমে এলো হেলিকপ্টার থেকে। গটগটিয়ে ২ কদমে এগিয়ে এসে দাঁড়ালো মাহির মুখোমুখি।
অতপর কোনরূপ বাক্যব্যয় না করে এক ঝটকায় কাঁধে তুলে নিল মাহিকে। এহেন কাণ্ডে মোটেও প্রতিক্রিয়া দেখায়নি মাহি, উল্টো চুপচাপ পড়ে রইল লোকটার কাঁধে, মুগ্ধ এগোচ্ছে। ধীরলয়ে হেলিকপ্টারের কাছে এগিয়ে এসে অতি যত্নে তুলোর সদৃশ্য মানবীকে বসিয়ে দিল আসনে। পরপরই নিজের গা হতে একটানে খুলে নিল ওভারকোটটা। মেয়েটাকে হতবাকতার সাগরে ডুবিয়ে দিয়ে তা আলতো করে জড়িয়ে দিল মাহির গায়ে। হতবম্ব মাহি কেবল দেখে যাচ্ছে সব। রুডমানবের মুখ অভিব্যক্তি অদৃশ্য। আসনের পাশাত্রে একখানা বড় ইয়ারপিস বের করে এনে আলগোছে তুলে দিল মাহির দুই কানে। পরমুহূর্তে নিজেও উঠে এলো হেলিকপ্টারে। বোকা মানবী পূর্বের ঘটনার জের ধরে সরে যেতে চাইলেই আচমকা টান পড়ল তার লতানো কোমরে। শক্তপোক্ত হাতখানা হ্যাঁচকা টানে তাকে মিশিয়ে নিয়েছে নিজের রুক্ষ বক্ষপিঞ্জরে। এহেন কাণ্ডে হতবুদ্ধির ন্যায় ভাব ধরল মাহি। মুখাব্যয়ে অবিশ্বাস্য ছাপ ফুটিয়ে মাস্ক পরিহিত লোকটার মুখের দিকে তাকাতেই রুডমানব এক হাতে নিভৃতে তার ক্ষুদ্র মাথাটা চেপে ধরল নিজের বুকের বাঁ পাশে। পরক্ষণেই গম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ল, টক অফ। ইঞ্জিন চালু হলো পরপরই, সঙ্গে নীরব যত্নবাল্য নির্দয় মানবের। এক হাতে শক্ত করে জড়িয়ে রাখল মাহিকে, অন্য হাতে ধীরলয়ে বুলিয়ে দিল মেয়েটার মাথার উপরে। এহেন এক টুকরো শান্তিতে চোখের কোণে অশ্রু জমল মাহির। অন্তঃকোণে নামল অদ্ভুত দ্বন্দ্ব। এটা কি সেই লোক, প্রথমবার হেলিকপ্টারে চড়ার ভয়ে যার গায়ের দিকে সামান্য ঠেলে বসেছিল মাহি, যিনি বলেছিল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে? আজ কিনা সেই মানুষটাই এমন নিবিড়ভাবে আগলে রেখেছে তাকে। এ কি বাস্তব, নাকি এক টুকরো ভ্রম? জমিদার বাড়ির সুবিশাল সম্মুখ অঙ্গন, যেথায় বানানো হয়েছে ব্যক্তিগত হেলিপোর্ট। গুড়গুড় করছে আকাশের কালো মেঘের দল, মাঝে মধ্যে গর্জন তুলছে বেশ। তবে এসবের মাঝে যা বড্ড কানে বাজছে তা হলো অদূর থেকে ছুটে আসা একখানা কালো রঙের হেলিকপ্টারের তুমুল গর্জন। সেই গর্জনে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে আশেপাশের বাসিন্দারা। উৎসুক জনতার ন্যায় ভিড় জমিয়েছে জমিদার বাড়ির আশেপাশে। আকাশের বুক চিরে ধীরলয়ে নামছে হেলিকপ্টারটি। আবির্ভাব ঘটাচ্ছে জমিদার বাড়ির সুবিশাল সম্মুখ অঙ্গনে। বাড়ির লোকজন কেমন বিস্ময় নিয়ে দেখে যাচ্ছে সব কিছু। হুট করে কে এলো এভাবে, তাও আবার অনুমতি ছাড়া? গৃহকর্তা গম্ভীর মানব, দুই হাত কোমরের পিঠে বেঁধে রেখে দাঁড়িয়ে আছেন দুয়ার পানে। থামল হেলিকপ্টার, থামল তার দ্রুত বেগে চলন্ত পাখাগুলো। এরই মধ্যে হেলিকপ্টার থেকে নেমে আসেন এক রুড মানব, যার বাহ্যিক বেশভূষা দেখে মুহূর্তেই মানবকে চিনে ফেললেন হিমাংশু রায়। হতবাক কণ্ঠে আওড়ালেন, অধীর। তখনই বেশ কজোড়া বিস্ফোরিত দৃষ্টি একযোগে তাক হলো হিমাংশু রায়ের উপর। অথচ হিমাংশু রায় কেমন হাঁ করে তাকিয়ে আছে অদূরের রুডমানবের পানে। তিনি যত্রতত্র পা বাড়ালেন। খুশি মনে কয়েক কদম এগোতেই হুট করেই দেখতে পেলেন রুডমানব হাত বাড়িয়েছে হেলিকপ্টারের ভেতরে। মুহূর্ত ব্যয়ে যুবকের বাড়ন্ত হাতের উপর নেমে এলো একখানা ফর্সা মসৃণ নারী হাত। তখনই থমকে গেলেন সকলে, থমকালেন হিমাংশু রায়। তার অক্ষিপুটের সম্মুখেই বেরিয়ে এলো এক ভিন্ন সপ্তদশী। নতুন শাড়ির ঢের থেকে দেখে শুনে একখানা লাল পাড়ের সাদা শাড়ি গায়ে জড়িয়েছে নীরু। বসেছে মালা গাঁথতে। সদ্য বাগান থেকে ছিঁড়ে আনা ফুটন্ত গাঁদা ফুলগুলো দিয়ে চমৎকার মালা গাঁথতে ব্যস্ত সে। গুনগুনিয়ে মনের সুখে গাইছে, ক্ষণিক আলোকে। ঠিক তখনই কোত্থেকে যেন ছুটে এলো এক নির্বোধ বালক। হাঁপাতে হাঁপাতে নীরুর সন্নিকটে এসে দাঁড়ালো। নীরুদি, অধীরদা এসেছে। এক মুহূর্ত, ঠিক এক মুহূর্ত লাগলো কথাটা বোধগম্য হতে।
নিজেকে সামলে রমণী কেমন ইতস্তত কণ্ঠে ফের জিজ্ঞেস করল, কি বললে? বালক আবারও মুখ খুলল। ব্যস্ততার কণ্ঠ। অধীরদা এসেছে। বিস্ময়ে বিহ্বলতায় চোখ দুটো গোল গোল হয়ে গেল নীরুর। বুকটা কাঁপতে লাগলো বেশ। সর্বাঙ্গে নামলো মৃদু ঝংকার। অন্তরে নামলো অদ্ভুত হাওয়া। মানবী শুকনো ঢোক গিলল ক্ষণে ক্ষণে। নিজেকে কোনো মতে আশ্বস্ত করে তখনই উঠে দাঁড়ায় সে। হতবুদ্ধির ন্যায় কী করবে না করবে ভাবতে ভাবতে আচমকাই মস্তিষ্কে টনক নড়ল বরণের কথা। অমনি ব্যস্ত কায়দায় ছুটল নীরু, ছুটল মন্দিরের পথে। ভীত সন্ত্রস্ত মাহি। অচেনা পরিবেশ, অচেনা কতগুলো মুখ। কেমন বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। মেয়েটা কুণ্ঠা গেল এক প্রকার। ভয়ে ভয়ে হেলিকপ্টার থেকে নামতে গেলেই বধিনের ন্যায় পা গেল ছুটে। আর অমনি বোকা মানবী পড়ে যেতে উদ্যত হলো। তবে ভাগ্যিস শক্তপোক্ত হাতের মালিক তার হাতখানা ধরে রেখেছিল, নয়তো এতক্ষণে বিপত্তি ঠিক বাধত। মেয়েটা পড়তে পড়তে বাঁচল যেন। পড়ে যাবার ভয়ে হুট করেই আঁকড়ে ধরল মুগ্ধর বাহুবন্ধন। তা আর দৃষ্টে পরখ করল যুবক। মেয়েটাকে ধরে ধরে সটানভাবে দাঁড় করিয়ে নিশ্চুপ ভঙ্গিতে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। ঠিক পরপরই তার কে জানে কি হলো। সে এগিয়ে এসে আচমকাই মেয়েটাকে কাঁধে তুলে নিল ফের। এদিকে তারেহেন উটকো কাণ্ডে যতটা না অবাক মাহি, তার চেয়েও দ্বিগুণ হতবাক জমিদার বাড়ির প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষ। আহারে, দেখ দেখ, কতটা হতভাগিনী হলে দীর্ঘ 8টা বছর ধরে যেই বেখেয়ালি পুরুষের নামে প্রতিদিন নিজের সিঁথিতে সিঁদুর পরে আসছে, শেষে সেই কিনা বেখেয়ালি পুরুষ ফিরল তো ফিরল, তবে একেবারে সোহাগ করে বউ নিয়েই ফিরল। আমলও যা। ইস! প্রতিবেশীদের হুটহাট কানাঘুষায় মুহূর্তেই থমকায় নীরুর ছুটন্ত পদযুগল। বুকটা কেঁপে ওঠে ধক করে। বিস্ময় বিভ্রমে দৃষ্টি হয় এলোমেলো। 2 হাতে সাজিয়ে রাখা আরতির কাঁসার থালাটা কেমন কেঁপে উঠল অজান্তে। আলতারাঙা পা দুটো টলমল হলো তার। জিভের ডগা গেল শুকিয়ে। শঙ্কিত বিজড়িত চিত্তে কদম 2খানা আনমনে প্রতিবেশীদের নিকট ঘুরতে গেলেই একজোড়া শক্তপোক্ত হাত এসে তখনই আঁকড়ে ধরে সপ্তদশীর নরম বাহু। ফের ভরকায় নীরু। তরাক চোখে চায় ঘাড় বাঁকিয়ে। দৃষ্টি আটকালো কানাইদার ভঙ্গুর মুখ পানে। অমন গোমরামুখ লোকটা কি কাঁদতে চাইছে? চোখ দুটো অমন ছলছলে কেন? নীরু জিভ ঠেলল ঠোঁটের কোণে। খানিক দোনামোনা করে যেই না কিছু আওড়াবে তার পূর্বেই কর্ণকুহরে পৌঁছালো কানাইদার মোটা কণ্ঠ। ঘরে যা নীরু। দৃষ্টিতে স্বনিগ্ধতা লেপ্টে গেল নীরুর। কাঞ্চার সোনার ন্যায় পেলক মুখখানায় ছেয়ে গেল হতবাকতা। সেই হতবাকতার ছাপ বোধহয় নামল কণ্ঠাতেও। কেন? শুনলাম অধীরদা এসেছে। আমি না গেলে তাকে বরণ করবে কে? হাত ছেড়ে দাও কানাইদা। তাকে বরণ করার অধিকার আমি বিনে অন্য কারোর নেই। কানাইদার চোখ দুটো অলক্ষ্যে নিজেদের দৃষ্টি লুকালো। তা দেখে নীরুর অভ্যন্তরীণ শঙ্কা বাড়ল বৈকি, কমল না আর। সে উদ্গ্রীব। তখনই জোরপূর্বক ছাড়িয়ে নিল নিজের বাহু। লম্বাটে ছিমছাম গঠনের কানাইদাকে এক প্রকার উপেক্ষা করে তড়িঘড়ি করে পা চালালো অন্দরমহলের বাইরে। কানাইদার উৎকণ্ঠা বেড়ে গেল সহসাই। তিনি তড়িৎ বেগে শরীর ঘুরিয়ে দাঁড়ালেন। বোনকে আগ বাড়িয়ে সতর্ক করে বললেন, যাস না নীরু, সহ্য হবে না তোর। বোকা সপ্তদশী বুঝল না অমন মোটা বাক্য। কানাইদা পিছু নিয়েছে। এই ভয়ে শাড়ি ধরেই ছুট লাগালো মেয়েটা। গায়ের জোরে ছুটছে সে। ঠোঁটের কোণে এক টুকরো প্রাপ্তির হাসি। সামান্য অশ্রুজড়িত চোখ দুটো তার চিকচিক করছে প্রিয় মানুষটাকে মন ভরে দেখার জন্য। রমণীর ছোটার কায়দার সে কি বেগতিক।
আঁচলখানা খসে কখন যে ঠাঁই পেয়েছে ধুলো পড়া জমিনে, সেই খবর থোড়াই আছে তার। ব্যস্ত রমণীর ছুটন্ত পদযুগল ততক্ষণে রূপ টানল জমিদার বাড়ির সদর দরজায়। বাইরে থেকে হেলিকপ্টারের তীব্র গর্জন ভেসে আসছে, সেই সঙ্গে বাড়ছে নিরুর হৃদস্পন্দন। সামনে থেকে সকলকে এক প্রকার ঠেলে ঠুলে বোকামানবী মুখ বার করে দাঁড়ালো বাইরে। আনমনে হাতের থালাটা ঠিকঠাক করতে করতে দৃষ্টিজোড়া যেই না তাক হলো সম্মুখে, অমনি কোথাও যেন অদৃশ্য বজ্রপাত ঘটল। নীরুর মনে হলো বজ্রপাত তার মাথার উপরেই পড়েছে। সর্বাঙ্গে নামল অসারতা। হৃদস্পন্দন থেমে গেল হুট করে। চোখ দুটো ডুবল ঘোর বর্ষায়। হাত থেকে অবহেলায় খসে পড়ল কাঁসার থালাটা। ঘোলাটে দৃষ্টিযুগল তার, এখনও দেখে যাচ্ছে। ওই যে তার বেখেয়ালি পুরুষটা এগিয়ে আসছে। মানুষ যেখানে সঙ্গে করে নিয়ে আসে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র, সেখানে তার কাঁধে ঠাঁই পেয়েছে এক ভিন্ন রমণী। বুকের মধ্যিখানে চৌচির অবস্থা নীরুর, টলমল সর্বাঙ্গ। ততক্ষণে রুডমানব এগিয়ে এসেছে। তার কাঁধে ঝুলে আছে ভিন্ন এক মেঘ। যুবক এগিয়ে এসে দাঁড়ালো এক মুহূর্ত। সম্মুখে অত মানুষকে পত্রোধ করে দাঁড়িয়ে থাকতে দেখে দিল এক বিকট ধমক। সাইডে দেওয়ার কথা আলাদা করে বলতে হবে। তখনই দুই ধারে সরে গেলেন সবাই। তবে হতবম্বের ন্যায় সম্মুখে দাঁড়িয়ে রইল নীরু। মেয়েটা বোধ হারিয়েছে বোধহয়। রুডমানব দাঁত খিচে তাকালো তার পানে, চাইল আরেকবার ধমক দেবে, কিন্তু তার পূর্বেই পাশ থেকে মেয়ের হাত টেনে ধরলেন হিমাংশু রায়। টেনে পাশে আনলেন মেয়েকে। পথ পেয়ে অভ্যন্তরে প্রবেশ করল মুগ্ধ। তার পিছু চেয়ে রইল কতগুলো ভঙ্গুর দৃষ্টি। তিনতলার কাঠের করিডোর দিয়ে হাঁটছে মুগ্ধ। এগোচ্ছে বেশ পুরনো এক কামরার দিকে। কাঁধে মাহি, নড়চড় নেই তেমন। রুডমানব করিডোরে একদম কর্নারের রুমের সম্মুখে এসে দাঁড়ালেন। কাঁধ থেকে আলগোছে মাহিকে নামিয়ে দিয়ে প্যান্টের পকেটে হাত গুছলেন। সেখান থেকে একখানা চাবি বের করে এনে দরজায় লাগিয়ে রাখা তালাটার বুকে ঢুকিয়ে দিলেন পরপরই। মুহূর্তেই খট করে খুলে গেল তালাটা। মুগ্ধ নির্বিকারে দুয়ার খুলল, উন্মুক্ত করল কক্ষ। সপ্তদশীর নেত্র গিয়ে আটকালো রাজকীয় ধাঁচের কক্ষের অভ্যন্তরে। সে কি সৌন্দর্য তার! হতবিহ্বলতায় নিজে নিজেই কক্ষে ঢুকল মাহি। এদিক ওদিক ঘুরে দেখতে দেখতেই হুট করে মুগ্ধ করল আরেক কাণ্ড। মেয়েটাকে ভেতরে রেখে দুয়ার দিয়ে দিল বাইরে দিয়ে। এহেন কাণ্ডে ভরকায় মাহি। তড়িঘড়ি করে পিছিয়ে এসে চাপড়ায় দুয়ার। বলে বেশ কিছু, তবে মুগ্ধ প্রতি উত্তর করেনি। উল্টো বাইরে দিয়ে তালা লাগিয়ে দিল কক্ষের। দোতলার রাজকীয় কামরার বিশাল কাউচে পায়ের উপর পা তুলে বসে আছে মুগ্ধ, ফুঁকছে সিগার। তার সম্মুখেই দাঁড়িয়ে আছে হিমাংশু রায়, তার গিন্নি এবং নিরুপমা। কেউ কাঁদছে, কেউ বিস্ফোরিত, কেউ রাগান্বিত। হিমাংশু রায় কেমন মেজাজ খিচে বলে ওঠেন, এটা কি করলে তুমি অধীর? কেন করলে এসব? তুমি জানতে না নীরুর কথা? যেখানে আমার মেয়ে বিগত 8টা বছর ধরে তোমার অপেক্ষায় সিঁথিতে সিঁদুর পরে আসছে, সেখানে তুমি ওকে কি প্রতিদান দিলে? দৈবাৎ শক্তিতে ঘাড় কাত করে মুগ্ধ। ঠোঁটের কোণ হতে সিগারটা নামিয়ে এনে আচমকাই দাঁত খিচে আওড়ালো। কথায় আছে, অল্প বয়সে পাকিলে বাল, কাঁদতে হবে চিরকাল। অমন বালপাক নামে পয়দা করতে গেলেন কেন বান্দির ছেলে? সঠিক সময়ে সঠিক জিনিস ইউজ করতে পারেন নাই, নাকি দাম বেশি ছিল বলে কিনতে পারেননি? তখন ওইসব ইউজ করতে জানলে আজ আর এসব বুলশিট দেখতে হতো না। যেই বয়সে মানুষ পুতুল দিয়ে খেলেই কুল পায় না, সেই বয়সে আপনার মেয়ে সিঁথিতে সিঁদুর পড়েছে। এটা ওর বালপাকনামি, আবেগ নয়। এখন আপনার মেয়ের বালপাকনামি আমার ঘাড়ে চাপাতে আসেন কোন সাহসে? চিনেন আমায়?
একেবারে টোটলা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলবো।